খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। সেনা প্রধান পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে। এই তিন ব্যক্তি রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। সেনাপ্রধানের খায়েশ, ভারতের বড় প্রজেক্ট, সবকিছু টস নস করে দিচ্ছেন এই তিন ব্যক্তি। এই তিন ব্যক্তি দেশপ্রেমিক। ওয়াকারকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে, গুম খুনের কুশলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হলে আর একটা জুলাই হবে, দরকার হলে আবারও রক্ত দেব, আবার লড়াই হবে। বাংলাদেশে এখনো দুটি ক্যান্সার রয়ে গিয়েছে উল্লেখযোগ্য দুটি জায়গায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই দুটো ক্যান্সারকে যদি দ্রুত গতিতে অপসারণ করা না যায়, তাহলে সেই ক্যান্সারের ভাইরাস পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি নেই এটি ধরে নিয়ে কিন্তু সমস্ত আয়োজন প্রস্তুতি চলছে। এতগুলো কথা বলার কারণ হলো আজকে সকাল থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করার যে আয়োজন, সেই আয়োজন শুরু হয়েছে। এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? কতটা অধিকার? ভারত আমার বাবার সাহায্য দিয়েছে, ভারত পাকিস্তানকে ভাগ করেছে, ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই? আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ইস্যু এখন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত। আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম, আপনি এটা গ্রহণ করতে পারবেন? যদি পারেন জাতির বীর হিসেবে থাকবেন, না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে। ওয়াকারুজ্জামানের কোনটা মাথা আর কোনটা পা, কোনটা হাত, কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না। জনগণ ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, তোকে বলছি, তোকে ছিঁড়ে ফেলবে। তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন, তুই নরাধম দেশশত্রু ভারতের এজেন্ট। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ওপেন করার কোনোই অবকাশ নেই, অর্থাৎ কিছু একটা ঘটতেছে ভেতরে ভেতরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। এবং আমি আশঙ্কা প্রকাশ করছি, ওয়াকারুজ্জামানের কোনটা মাথা আর কোনটা পা, কোনটা হাত, কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না। জনগণ ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, তোকে বলছি, তোকে ছিঁড়ে ফেলবে। তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন, তুই নরাধম দেশশত্রু ভারতের এজেন্ট। ওয়াকারুজ্জামান আওয়ামী ও ভারতীয়দের এজেন্ট, এটা আমি বলে আসছি। অনেকেই মনে করছে সে তো একটা দেশপ্রেমিক জেনারেল, দেশকে রক্তপাত থেকে বাঁচিয়েছে, সে সুপরিকল্পিত ভাবে হাসিনাকে সরিয়েছে, সে সুপরিকল্পিত ভাবে এই দেশটাকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে সেদিকে এগুচ্ছে। ওয়াকার ও তার দোসরদের নর্দমায় নিক্ষেপ কর, তাদের উৎখাত কর। ওয়াকার হচ্ছে পুরনো শত্রু, হাসিনার আত্মীয়, প্রতি বিপ্লবী। সে ৩রা আগস্ট পর্যন্ত গুলি করে মানুষ হত্যা করেছে। জাতিসংঘের রিপোর্ট এসছে, তারা সরকারকে বলেছিল এই সেনাবাহিনী দিয়ে মানুষ হত্যা করলে এই সেনাবাহিনীকে জাতিসংঘে পাঠানো হবে না। ওয়াকার সেই ভয়ে ৩রা আগস্ট যখন দেখলো হাসিনার পতন অবশ্যম্ভাবী, তখন সে নতুন কথা বলা শুরু করলো। ভারতের সঙ্গে যোগাযোগ করে হাসিনাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলো। হাসিনাকে ৪৫ মিনিটের নোটিশে পাঠানো হয়নি। ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে ৩-৪ দিন আলাপ আলোচনা করে ভারতীয় সেনাপ্রধান ও ভারতের অজিত দোভাল তাদের ন্যাশনাল সিকিউরিটি চিফের সঙ্গে কথাবার্তা বলে হাসিনা রেহানার এখান থেকে যে পালিয়ে যাবার সুযোগ করার সব ব্যবস্থা করে ফেলল, এবং বেআইনি ভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। ওয়াকার পুরনো শয়তান, সে হাসিনার দোসর। এবং শুধু ওয়াকার না, জেনারেল আকবর থেকে শুরু করে ডক্টর ইউনূসের মিলিটারি সেক্রেটারি জেনারেল ফেরদৌস পর্যন্ত আরো ১৫-২০ জন জেনারেল প্রত্যক্ষভাবে ভারতের দালালি করছে, এতে সন্দেহ নেই। তারা প্রথম দিনেই ৫ই আগস্ট তারা আসিফ নজরুলকে নিয়ে যে ষড়যন্ত্র করলো, ডক্টর ইউনূসকে বাদ দিয়ে ভারতের পদলেহনকারী আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর একটা পরিকল্পনা করেছিল এই ওয়াকারুজ্জামান। এবং ওয়াকারুজ্জামান মিথ্যা কথা বলেছে।
বহুবার আমি বলেছি, সে বলেছে সেনাবাহিনীর হাতে কেউ মারা যায়নি, শুধু পুলিশ বাহিনীর হাতে লোক মারা গেছে। মিথ্যাচার করেছে। সে একটা দুর্মুখ, সে একটা ষড়যন্ত্রকারী, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা মির্জাফর। তার বিচার করতে হবে বাংলার মাটিতে। এদেরকে আড়মোড়া দিয়ে ভেঙে হ্যান্ডকাফ পরিয়ে ফ্লোরে শুয়ে রেখে পেটাতে হবে এবং বিচার করতে হবে। এর সবগুলোই মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির আসামি এখন দেশ চালাচ্ছে। কত বড় ধৃষ্টতা দেখেন! ক্যান্টনমেন্ট, সামরিক যে ছাউনি, সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার এই দুঃসাহস তাদের কি করে হলো? তুমি বেটা একটা আর্মির জেনারেল, দেশে কি হবে না হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে, সে তো তোমার বলার কথা না। হে ছোকরা, গালফলা ওয়াকার, এগুলো তোমার ব্যাপার না। এসব কথা যদি বলো, তোমাকে জনগণ থাপ্পড় মেরে ফেলে দেবে। তুমি জনশক্তিকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করেছো। তুমি মনে করছো এক মির্জা ফখরুল্লাহ, আমির খসরু মাহমুদ চৌধুরী আর জামাতের শফিকুর রহমান আর ওই যে খুনি এরশাদের সেই ভাই জিএম কাদের মিলে তোমরা দেশ চালাবে আর দেশবাসী আঙ্গুল চুষবে? তা হবে না, সেটা হবে না, হতে পারে না। তুমি তো জনবিদ্রোহ দেখোনি। কয়েক কোটি লোক ক্যান্টনমেন্ট ঘেরাও করে তোমাকে হিড় করে টেনে নিয়ে আসবে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে। তারপরে তোমাকে পাওয়া যাবে না। তুমি এবং জেনারেল আকবর সহ বড় বড় পেট মোটা জেনারেল হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছো, তোমাদের দেহের অংশ পাওয়া যাবে না। তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদের দফন করতে যে লাশ পাবে না, খুঁজে পাবে না। তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝতে পারছো? বুঝতে না পারলে আমার কাছে শোনো, এখনই পদত্যাগ করো, নইলে তোমাকে আমরা ঘাড় ধরে হিড় করে টেনে নিয়ে আসবো। এই দুর্বল ডক্টর ইউনূস তোমাদের বাঁচাতে পারবেন না। ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন। আপনার সেই মিটিংয়ের সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন। কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আপনি চান কিনা। দলের নাম লিখুন, মতামত লিখুন, নিচে সিগনেচার করুন। আপনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে, ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে, তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন। এই দল নিষিদ্ধ না চেয়ে যারা এই দলের পক্ষে দালালি করবে, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে, তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন। আপনি হিরো হয়ে যেতে পারবেন। বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন। আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার, সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই। যদিও আপনাদেরকে বারবার বলেছি, 5ই আগস্টই আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না। কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন, সেটাতে আপনি হালে পানি পাবেন না। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে, ভুল করে, স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে, তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে, আওয়ামী লীগদের দোসরদের অবস্থানও সেই পথে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই কাজটি কেন করতে বলছি? আমি এজন্যই বলছি, আপনি একজন বড় খেলোয়াড়। আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট, আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি, আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলায় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা, কৌশল, হেকমত আপনার জানা আছে। কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন, এই সুযোগ আর কোনোদিন আসবে না। আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন, এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফেলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইনি তাই নিষিদ্ধ হয়নি, ইউনূস সাহেবের সরকার চাইনি তাই নিষিদ্ধ হয়নি। আর আপনি যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চা হয়ে থাকেন, আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের মধ্যে সামনে ফেলে দেন। রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন, তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায়, কে কি চায় না। আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন, জাতি আপনাকে হিরো হিসেবে মেনে নিবে, সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন। আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে, তারা ধূলিসাৎ হয়ে যাবে। আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে। অতএব আমাদের পথ খোলা, পথ বেরি সহজ। এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে, শ্রেণীগতভাবে, পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের মতৈক্য তৈরি হবে। সেটা এক ধরনের গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে, যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয়। বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ। আমাদের এই সরকার আজকে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয়, তাহলে এজন্য বিদেশিরা আজকের বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা পিছনে বসে নখ টাকাবে। তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, তাতেও তারা খুশি। আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায়, তাহলেও তারা খুশি। আর যদি বাংলাদেশে সেনা শাসন আনা যায়, তাতেও তারা খুশি। আর যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাতেও তারা খুশি। আর যদি বাংলাদেশে আপনার আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয়, সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক, সোহেল তাজের নামে হোক, তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে। আর আমরা চাই আওয়ামী লীগ যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 16 বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে, তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই।
আমার ইস্যু একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আমি আপনার বাংলাদেশে গত 8 মাস যেভাবে আমরা শান্ত থেকেছি, সুন্দরভাবে থেকেছি, আপনাদেরকে সমর্থন করেছি, আমরা সেভাবেই করে যাব। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুঁসে উঠবে সেটা আপনি থামাবেন কেমনে? আপনাকে ভাবতে হবে, বাংলাদেশে আপনাকে বসিয়েছে এই দেশের মুক্তিযুদ্ধ যেটা সংগঠিত হয়েছে, এই যে 24-এর গণঅভ্যুত্থান এবং যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছে। এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি। এই বাংলাদেশ সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করে স্বাধীন করেছে। এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন? আপনি যদি এখন করতে পারেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সব দমন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এবং সবাই মিলে তখন আসল মুনাফিক টানা শুরু করে দিবে। আপনি রাজনীতিবিদদের সাথে এই গুলিটা খেলুন, এই দাবার করতে ছেড়ে দিন, দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে, কোন ব্যক্তি কি মন্তব্য করে, কি কারণ তারা লেখে, নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না, সেটা স্পষ্ট হবে। আর যখনই স্পষ্ট হবে তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না, তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায় তাকে গালি দিবে। অতএব আপনি কেন সেটা করছেন না? যমুনায় এখন জাতীয় ঐক্যের এই সুযোগ চলে এসেছে, যমুনায় এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এসেছে। আপনি এই সিদ্ধান্ত নিলে জাতির কাছে সম্মানিত হবেন, দেশি বিদেশি সবাইকে বলতে পারবেন যে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর যদি কেউ অসুবিধাও করে তাও আপনি বলতে পারবেন একটা দুইটা দল এখানে নিষিদ্ধের পক্ষে ছিল না, কারা ছিল না সেটা জাতি জানবে এবং তাদের বিরুদ্ধে জাতি মিছিল করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত। আপনি নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত, প্রমিস করলাম। কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না, তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে ধাবিত হয় সেজন্য আপনাকেই দায় দায়িত্ব নিতে হবে। দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন, আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্য তো ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সরোয়ার, এই 3 ব্যক্তি রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সেনাপ্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট, এবং ভারতের কাছে ছাত্র জনতারও অনেকে হয়তো বিক্রি হয়ে গিয়েছিল সেনাবাহিনীর কাছে, সবকিছু তস নস করে দিচ্ছেন এই 3 ব্যক্তি। এই 3 ব্যক্তি দেশপ্রেমিক। এই 3 ব্যক্তি আমাদের বিপ্লবকে রক্ষা করার নেতৃত্ব দিবেন। 75-15 আগস্টে একটা বিপ্লবের পর যেরকম আবার আওয়ামী লীগ ফিরে এসে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, 24-এর বিপ্লবীদের যাতে আবার ফাঁসি না হয়, দেশ ছেড়ে পালাতে না হয়, সেজন্য বিপ্লবের পূর্ণতা দানকারী হিসাবে এই 3 ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন, দিয়ে যাবেন। দেখেন, রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখা যায় না। যেমন আমির জামাত নিজেই সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে এখন তিনি নিজেই সেনাবাহিনীর বিরুদ্ধে ইঙ্গিতমূলক কথা বলতে বাধ্য হচ্ছেন। অথবা সেনাবাহিনীকে যেভাবে অ্যাবসলিউটলি দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছেন, এটা জামাত শিবিরের লোকজনই পছন্দ করতে পারেনি। এর মানে আসলে পুরোপুরি আস্থা বা কারো উপর রাখা যায় না। রাজনীতিবিদদের অনেক লিমিটেশনস থাকে, অনেক স্বার্থ থাকে, অনেক রিয়ালিটিস থাকে। যেমন হাসনাত শাজিস্তা, অনেক সময় তাদের অবস্থান অনেক কিছু পরিবর্তন বা দলের বাস্তবতা, দলের তাদের যে ফোরামের মিটিং এর অনেক কিছু তাদেরকে মানতে হয়, চাইলেও অনেক স্ট্যান্স নিতে পারেন না, টাকা পয়সার বাস্তবতা তো আছেই। কিন্তু এই লিমিটেশনগুলোর ঊর্ধ্বে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ার, এই যে দেখেন সেনাপ্রধানের বিরুদ্ধে যে এখন তীব্র জনমত, সেনাপ্রধান যে এখন ওয়াকারুজ্জামান সাহেব যে এখন তীব্র জনরোষের মধ্যে পড়েছেন, একটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন, সরকারও সেনাপ্রধানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেনাপ্রধান এগুলো কি শুরু করেছেন। আসিফ মাহমুদের সাথে ডক্টর আসিফ নজরুল একটা ফোনালাপ ফাঁস হয়েছে, আমি জানি এটা সত্য কিনা। সত্য না হলেও ঘটনা এরকমই যে তিনি ব্যারাকে থাকবেন, তিনি পলিটিক্স নিয়ে তো কথা বলেন কেন? আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি নির্বাচন করতে হবে নাকি, নির্বাচন কয় মাস পর হতে হবে, 18 মাস নাকি, এটা নিয়ে তিনি এত কথা বলবেন কেন? প্রচন্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসিফ মাহমুদ দিকে, যেটা বন্ধ করতে হবে, এগুলোকে সাইজ করতে হবে, রাখা যাবে না তাকে, এরকম একটা অবস্থা। তো এই যে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়ে রাজনীতি তোল পাড় সৃষ্টি করে দিয়েছেন যে 11 মার্চ সেনা ক্যান্টনমেন্টে যে বৈঠক তাদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে অফার তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন কিছুর বিনিময়ে, তোমরা চুক্ত হবো, অমুক তমুক, এই সব কিছু ঘটানো সম্ভব হয়েছে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াসদের কারণে। এরা ভিতরে অনেক তথ্য জানেন, এগুলো ফাঁস করে দেন, এবং এরা কোনো কথা বললে জনমত সেদিকে যায়, যার ফলে এখন রাজনীতিবিদরা সাহস করছেন এদের বিরুদ্ধে কথা বলার। তো দর্শক, এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের যে উদ্যোগ সেনাপ্রধান নিজে নিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশনে, এবং জনগণ এখন যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার সোচ্চার হচ্ছে, গণ অধিকার পরিষদ অলরেডি কর্মসূচি ঘোষণা করেছে, এবং আরো বিভিন্ন দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, সামনে দেখবেন সবাই, এবং আমির জামাত বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।